তোমরা সকলেই জানো ইতিমধ্যে রাজ্য সরকার রিভিউ পিটিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং খুব শিগগিরই তারা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করবে। প্রসঙ্গ কি? 26,000 শিক্ষক নিয়োগ বাতিল। তো এই প্রসঙ্গে তোমরা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছো যে স্যার ঠিক কি হতে চলেছে। তো আজকে এই ভিডিওতে এই রিভিউ পিটিশন জিনিসটা ঠিক কি, কোন কোন ক্ষেত্রে রিভিউ পিটিশন নেওয়া হয় বা গৃহীত হয়, এক্ষেত্রে আদৌ গৃহীত হওয়ার চান্স আছে কিনা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। রিভিউ পিটিশন যদি খারিজ হয় সেক্ষেত্রে ঠিক কি হতে চলেছে, যদি গৃহীত হয় তাতেই বা কি হবে, এই সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে আমি সকলকে বলতে চাই এই ভিডিওটা 2 মিনিটের কোনো শর্ট চমকদার ভিডিও হবে না, তাই যাদের ধৈর্য কম তারা প্রথমেই ভিডিওটা এড়িয়ে যাবেন। 2 নম্বর বিষয়, এখানে একটা গঠনমূলক এবং বিশ্লেষণধর্মী আলোচনা আমি করতে চলেছি, তাই যারা মনে করছেন যে এটা ব্যবসায়িক স্বার্থে কোনো ভিডিও হচ্ছে তাদেরকে প্রথমেই বলবো আপনারা এড়িয়ে যাবেন। আপনাদের অমূল্য সময় নষ্ট করবেন না এবং দয়া করে হাতের আঙুলকে কষ্ট দিয়ে অযথা উল্টোপাল্টা কমেন্ট করবেন না। যারা শুনতে চায় তাদেরকে শুনতে দিন এবং তোমরা যারা আমাদের এই ধরনের ভিডিও পছন্দ করো তারা অবশ্যই তাদের সুচিন্তিত মতামত পুরো ভিডিওটা শোনার পর জানিয়ে যেও কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক করো, ভালো না লাগলে ডিসলাইক করে বেরিয়ে যেও। আরো একটা ছোট্ট কথা জানিয়ে রাখি, এখানে 2016 আর নতুন, এই নতুন পুরাতনের দ্বন্দ্বকে কাঠি করার জন্য আমি আসিনি, বা আমি কারোর দলে নয় কারোর বিপক্ষেও নই, ঠিক আছে? আমি সত্যের পথে এবং ঠিক যেটা হবে বলে আমার বিশ্লেষণ আমাকে বলছে, আমার রিসার্চ আমাকে বলছে, যতটুকু খবর পেয়েছি, যতটুকু বুঝতে পেরেছি সেই মতামতটুকুই বলবো, তার বাইরে কোনো কথা বলবো না, সম্ভাব্য মতামত বলবো। এবং স্বাধীন নাগরিক হিসাবে এই মতামত সম্পূর্ণ আমার ব্যক্তিগত। এই মতামত বলার ক্ষেত্রে আমি কোনো এক পক্ষে দোষী সাব্যস্ত, অন্য কোনো পক্ষকে সঠিক ইত্যাদি প্রমাণ করার কোনো চেষ্টার জন্য এই ভিডিওটা করছি না। তাহলে চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই। বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো আমরা দেখে নিই যে এই রিভিউ পিটিশন জিনিসটা ঠিক কি। তো সবার আগে বলি যে সংবিধানের 137 নম্বর ধারা বা অনুচ্ছেদ অনুসারে রিভিউ পিটিশন হলো একটি আইনি প্রক্রিয়া যার মাধ্যমে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তাদের নিজস্ব রায় বা আদেশ পুনরায় বিবেচনা করতে পারে। দেখো, যে কোনো রায়ের ক্ষেত্রেই তুমি রিভিউ পিটিশন করতে পারো। কখন এটা করতে পারো? না, কোনো একটা রায়দান হয়েছে, তোমার মনে হলো এই রায়দানের মধ্যে কিছু ভুল আছে, বা এই রায়দানের ক্ষেত্রে যে তথ্য যে প্রমাণকে, ঠিক আছে, মেনে রায়দানটা করা হয়েছে সেখানে একটা বড় কোনো মিস্টেক হয়েছে, এইরকম কোনো সিচুয়েশন তৈরি হলে তুমিও যে কোনো একটা রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করতে পারো, অর্থাৎ পুনর্বিবেচনা করা হোক। দেখবে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কোনো একটা পরীক্ষা খুব ভালো হয়েছে কিন্তু নাম্বার খুব কম পেয়েছি, তখন আমরা স্ক্রুটিনি করতে দিই, স্কুলে গিয়ে অ্যাপ্লাই করি, ঠিক আছে, এবং স্কুল থেকে জানিয়ে দেওয়া হয় যারা যারা খাতা স্ক্রুটিনি করবে বা রিভিউ করবে এই তারিখের মধ্যে করতে হবে। তো এক্ষেত্রেও রায়দানের 30 দিনের মধ্যে রিভিউ পিটিশনের আবেদন জানাতে হয়, ঠিক আছে। তবে এখানে একটা তবে আছে, মাধ্যমিকের কথায় যেমন যে ইচ্ছা করতে পারতো, এখানে কিন্তু একটা তবে আছে। কি? তবে এর কিছু মানদণ্ড রয়েছে। সাধারণত নতুন এবং গুরুত্বপূর্ণ প্রমাণের আবিষ্কার, সুস্পষ্ট ভুল বা ন্যায় বিচারের লঙ্ঘন হলে তবেই রিভিউ পিটিশন গ্রহণযোগ্য হতে পারে। কথাটা ভালো করে বুঝতে হবে। যদি এরকম কিছু দেখা যায় যে মানে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য যেটা রায়দানের আগে কোর্টকে পেশ করা হয়নি, এরকম খুব গুরুত্বপূর্ণ নতুন কোনো তথ্য হাতে এসছে, প্রমাণ হাতে এসছে, অথবা
যে তথ্য প্রমাণকে মানদণ্ড রেখে রায়দান করা হয়েছে সেখানে একটা ভুল পরবর্তী ক্ষেত্রে চোখে পড়েছে, যেটা খুব বড় সড়ো ভুল, এই ক্ষেত্রে কিন্তু রিভিউ পিটিশন গ্রাহ্য হবে। ঠিক আছে, এরপর আর কি বলা হচ্ছে, অর্থাৎ রায়দানে যদি কোনো অবৈধ তথ্যকে প্রমাণ হিসেবে ধরা হয় সেক্ষেত্রে রিভিউ পিটিশন করা যেতে পারে, কিংবা এমন কোনো তথ্য রয়েছে যা মূল হিয়ারিং এর সময় দেওয়া যায়নি বা দেওয়া হয়নি, এই দুই ক্ষেত্রেই রিভিউ পিটিশন করা যেতে পারে। অথবা সংবিধানের কোনো আইন লঙ্ঘিত হলে রিভিউ পিটিশন দায়ের করা যায়। বোঝাতে পারছি তো? এই প্রসঙ্গ যদি আসে তবেই কিন্তু রিভিউ পিটিশন গ্রাহ্য হয়। ঠিক আছে, নেক্সট, রিভিউ পিটিশনের জন্য কমিশন কোন কারণ দেখাবেন? আগে আমি কারণগুলো বলে দিলাম, এবার তোমার প্রশ্ন, আমার প্রশ্ন, আমাদের মতো সাধারণ সবার মানুষের সবার প্রশ্ন, যে কমিশন এই যে রিভিউ পিটিশনে যাচ্ছে তাহলে এখানে কমিশন ঠিক কি কারণ দেখাবে? তো প্রথম উত্তর, কমিশন বা সরকার এখনো পর্যন্ত কোনোভাবেই এই বিষয়টা কিন্তু খোলা বাজারে বা স্পষ্টভাবে আমাদের সামনে জানায়নি। না কোনো সাংবাদিক সম্মেলনে আমরা জানতে পেরেছি, না কোনো সাংবাদিকের রিপোর্টারের কাছ থেকে আমরা শুনতে পেয়েছি, না কোনো পত্রপত্রিকায় এই জাতীয় সদর্থক কোনো আলোচনা দেখেছি। ঠিক আছে, তো কি বলা হচ্ছে, সরকার বা কমিশন কোন কারণের ভিত্তিতে রিভিউ পিটিশন দাখিল করবেন তা এখনো স্পষ্ট করে বলেনি, সবটাই ধোঁয়াশা বা অন্ধকার। এক্ষেত্রে কমিশন নতুন তথ্য না দিলে রিভিউ পিটিশন খারিজ হওয়ার সম্ভাবনা প্রবল। এবং এখনো পর্যন্ত আমরা যেটা শুনছি বা দেখছি বা সংবাদ মাধ্যমের মাধ্যমে যেটুকু খবর পাচ্ছি, তাতে আদৌ কি কমিশনের কাছে নতুন কোনো তথ্য আছে যেখানে রিভিউ পিটিশন গ্রাহ্য হবে? তোমার কি মনে হচ্ছে? একটু কমেন্টে আমাকে জানিও তো। রাজ্য সরকারের কাছে সত্যিই কি এমন কোনো জোরালো কিছু আছে যেটা দিয়ে এই যে রায় সেটাকে সত্যিই পুনর্বিবেচনার জন্য আবেদন করা যায় বা সেটা গৃহীত হবে? এক্ষেত্রে সরকারকে নির্দিষ্ট দিনের মধ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কোন ক্ষেত্রে এটা হতে পারে? সরকার যদি খুব জোরালো তথ্য দিয়ে রিভিউ পিটিশন করতে না পারে সেক্ষেত্রে পিটিশনটা কিন্তু গ্রহণই করা হবে না। কি বললাম? পিটিশনটা গ্রহণই করা হবে না, খারিজ করা হবে। আর এই খারিজ হলে কি হবে? সরকার ঠিক আগের যে রায়, সেই রায়দান অনুসারে 31শে মের মধ্যে তাদেরকে যেভাবে হোক নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, নোটিফিকেশন দিয়ে দিতে হবে। অর্থাৎ হাতে কিন্তু আর সময় বেশি নেই সরকারের কাছে। তাই খুব জোরালো যদি প্রমাণ না থাকাটাই স্বাভাবিক। এখনো পর্যন্ত যতটুকু মনে হচ্ছে তাহলে এই রিভিউ পিটিশন খারিজ হওয়ার সম্ভাবনাটাই প্রবল বলে এখনো পর্যন্ত আমি মনে করছি। এবং শুধু আমি নয়, আমরা যদি দেখি বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রবীণ সাংবাদিক তারাও কিন্তু এই মতামতই প্রকাশ করছেন। ঠিক আছে, তাহলে একটা জিনিস স্পষ্ট যে 31শে মের মধ্যে নতুন নোটিফিকেশন আসার সম্ভাবনা 99%। ঠিক আছে, এটা মনে করা হচ্ছে বিভিন্ন মহল থেকে, এবং আমিও অন্তত আজকের দিনে যা তথ্য প্রমাণ দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে, তাতে সেটাই মনে হচ্ছে। তো নেক্সট, সব থেকে বড় প্রশ্ন, স্যার সেটা তো বুঝলাম নতুন পরীক্ষা একটা তাহলে নেওয়া হবে, এই পরীক্ষায় কারা বসবে? এখন এর আগে আমি সেই প্রথম দিন থেকে বলছি যে রায়দানটা শেষ পর্যন্ত আমরা দেখলাম, এবং সেখানে আমি কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের যে দুটো জাজমেন্ট কপি, তিনটেকেই পাশাপাশি রেখে আমি ইতিমধ্যে ভিডিও করেছি যে নতুনরাও বসতে পারবে। এবং আমি এখনো পর্যন্ত আজকের এই সিচুয়েশনে দাঁড়িয়েও আমার সেই মতামতে কিন্তু অনড়। অর্থাৎ নতুনরা বসছে, নতুনরা সুযোগ পাচ্ছে, নতুনরা পরীক্ষায় বসবে, এটা নিশ্চিত, অন্তত আমার মতে। আমি আমার মতামত থেকে এখনো পর্যন্ত এই সিচুয়েশনে দাঁড়িয়ে এক চুলো নড়ব না। ঠিক আছে, কেন?
কেন আমার এই মতামতের পেছনে যুক্তিটা কি? দেখো, রায়ে কোথাও রি এক্সামের কথা বলা হয়নি, বরং বলা হয়েছে ফ্রেশ সিলেকশন প্রসেস। কি বললাম? রায়ে কোথাও রি এক্সাম, এসএলএসটি 2016 রি এক্সাম এই কথাটার উল্লেখ নেই। সব জায়গাতে কি বলা হয়েছে? ফ্রেশ সিলেকশন প্রসেস। 2019 সালে আপার প্রাইমারির একটা প্যানেল বাতিল হয়েছিল। ঠিক আছে, দেখো, যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। ইতিহাস আমাদের আগামী দিনের পথ চলাকে মসৃণ করে। তো এখানে এই যে ঘটনা ঘটেছে, আমরা সেটার একটু ইতিহাসটা দেখার চেষ্টা করব, আগে কখনো এরকম জিনিস বাংলার বুকে ঘটেছে কিনা। তো সেক্ষেত্রে মনে পড়ে 2015 সালে আপার প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হয়েছিল। তার নোটিফিকেশন হলো, এক্সাম হলো, ইন্টারভিউ হলো, মেরিট লিস্ট বেরিয়ে গেল। তারপর দেখা গেল যে সরকার থেকে রায় আসলো যে পুরো মেরিট লিস্টটাকে ক্যান্সেল করতে হবে। ঠিক আছে, যে মেরিট লিস্ট প্রকাশিত হলো পুরোটাকে ক্যান্সেল করে দিতে হবে। ঠিক আছে, এবং সেই ক্যান্সেলটার অর্থটা কি ছিল? যে পুরো নিয়োগ প্রক্রিয়াটাকে, মানে একেবারে নোটিফিকেশন টু মেরিট লিস্ট সবটাকে ক্যান্সেল নয়, শুধু মেরিট লিস্টটাকে ক্যান্সেল। অর্থাৎ তুমি যে ইন্টারভিউটা নিয়েছো সেখানে যাদের সুযোগ পাওয়া উচিত ছিল ইন্টারভিউয়ে সকলে সুযোগ পায়নি, রেশিও মেনটেন হয়নি, বিভিন্ন রকম উল্টোপাল্টা কিছু করা হয়েছে, যে কারণে ওই পুরো টেট প্রক্রিয়ার একটা পার্ট, ইন্টারভিউ এবং মেরিট লিস্ট, সেটাকে বাতিল করা হলো। পুনরায় রি ইন্টারভিউ নেওয়া হলো এবং তার মেরিট লিস্ট দেওয়া হলো। এক্ষেত্রে কোনো নতুন নোটিফিকেশন, নতুন এক্সাম নেওয়া, ঠিক আছে, ফ্রেশ সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া, এ সমস্ত কোনো কথাই বলা হয়নি। বলা হয়েছিল পরীক্ষার একটা পার্ট, পুরো নিয়োগ প্রক্রিয়ার একটা পার্টকে বাতিল করা হয়েছে। কিন্তু আমরা যদি দেখি এই যে 26,000 শিক্ষক নিয়োগ বাতিলের যে অবস্থা, সেখানে কিন্তু এ ধরনের কোনো কথা উচ্চারণ করা হয়নি। এবং খুব সিগনিফিকেন্ট আরো একটি বিষয়, আমরা যদি দেখি যে যখন সুপ্রিম কোর্ট তার রায়দান করছে, জাজমেন্ট কপিটা যদি খুব ভালো করে পড়া যায়, সেখানে কিন্তু স্পষ্টই লেখা হচ্ছে যে এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ নাল অ্যান্ড ভয়েড। ইংরেজিতে ঠিক এই কথাটা ইউজ করা হয়েছে। এই যে নাল অ্যান্ড ভয়েড কথাটা ইউজ করা হলো, এটা তোমরা গুগলে গিয়ে সার্চ করে দেখো এটার অর্থ কি। নাল অ্যান্ড ভয়েড মানে হচ্ছে শূন্য এবং অকার্যকর। মানে এই যে পরীক্ষাটা কোনোদিনই হয়নি, মানে কি এতটাই করাপ্টেড যে ওই অধ্যায়টাকেই ডিলিট করে দেওয়া। মানে অন্তত আমি বাংলা, গোদা বাংলায় তোমাদেরকে বোঝানোর জন্য এটুকু বলছি, মানে পুরো অধ্যায়টাকেই ডিলিট করে দেওয়া। বোঝাতে পারছি? মানে ওটা কিছু হয়নি, আবার সম্পূর্ণরূপে নতুন ভাবে তৈরি করতে হবে। এই জায়গাটাতেই বারবার যেটা মনে হচ্ছে যে এখানে নতুনরা কিন্তু সুযোগ পাবে। আপার প্রাইমারির ক্ষেত্রে যেমনটা হয়েছিল, নতুনরা সুযোগ পায়নি, কারণ নিয়োগ প্রক্রিয়া মাঝপথে আটকে গিয়েছিল এবং নিয়োগের একটি পার্ট বাতিল করা হয়েছিল। বাট এখানে এসএলএসটির ক্ষেত্রে পুরো নিয়োগ প্রক্রিয়াটাকেই বাতিল করা হয়েছে। ঠিক আছে, এবং খুব কার্যকরী যে বিষয়টা, যে নাল অ্যান্ড ভয়েড এই কথাটা, দেখো আমাদের কথায় আছে না, কলমের খোঁচায় সবকিছু বদলে যায়। হাতিয়ারের থেকে সব থেকে বড় হাতিয়ার হচ্ছে কলম। ঠিক আছে, তো সেই কলমের খোঁচায় সবকিছুই বদলে যেতে পারে। তো এখানে এই শব্দটা সবকিছুকে পাল্টে দিয়েছে। তোমরা তোমাদের পরিচিত যে কোনো লয়ার, যে কোনো যারা আইন নিয়ে কাজ করেন, তাদের সঙ্গে পরামর্শ করে দেখতে পারো। ঠিক আছে, আমি ইতিমধ্যে অনেকের সঙ্গে আলোচনা করেছি বিষয়টা নিয়ে, তাদের প্রত্যেকের মত কিন্তু একই। বোঝাতে পারলাম? তো এই হলো পুরো বিষয়। এবার তোমার ঠিক কি মনে হচ্ছে এটা অবশ্যই কমেন্ট করে জানাও। পাশাপাশি আরেকটি কথা বলবো, যারা সম্ভাব্য পরীক্ষার্থী, যারা বিএড করে বসে আছো দীর্ঘদিন ধরে, আমি জানি তারা হতাশার মধ্যে আছো, তারা সিদ্ধান্ত নিতে পারছো না, সিদ্ধান্তহীনতায় ভুগছো। কিন্তু আমি একটা কথা বলবো, সেলফ স্টাডি, নিজের পড়াশুনোটা শুরু করো। সেটার জন্য কোনো পয়সা লাগে না, সেটার জন্য কোথাও যেতে হয় না, নিজের ঘরে বসেই করা যায়।
নিজের জন্য এটুকু করো। একজন শিক্ষক হিসাবে আমার এটা দায়িত্ব তোমাদেরকে সঠিক গাইডেন্স দেওয়া, সঠিক পথে এগিয়ে রাখা। দেখো, পড়াশুনো এমন একটা জিনিস, এটা করে কারোর কোনোদিন লস হয়নি। দেখবে একটা কথা আছে না, আজ পর্যন্ত বই কিনে কেউ ফতুর হয়ে যায়নি। তাই তুমি যে সময়টা ফেসবুকে স্ক্রল করে কাটিয়ে দিচ্ছ, সারাদিনে প্রত্যেকের কাছেই 24 ঘন্টা। তাই 3 ঘন্টা স্ক্রল না করে তুমি 2 ঘন্টা যদি পড়াশুনো করতে পারো, তোমার জীবনেই তুমি কিছু দিচ্ছ। এবং আমি এটুকু বলতে পারি, বা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে যেটুকু বুঝছি, যারা সত্যি সত্যি সিরিয়াস ক্যান্ডিডেট তারা কিন্তু ইতিমধ্যে সমস্ত বইয়ের ধুলো ঝেড়ে নিজের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তাই তুমি যদি মনে করো যে এই সুযোগটাকে আমাকে কাজে লাগাতেই হবে এবং আমাকে একটা চাকরি বের করতেই হবে, পেতেই হবে, তাহলে এই মুহূর্ত থেকে নিজের বই খাতা খুলে একটা রুটিন তৈরি করো এবং ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে চলো। সফল তো তুমি হবেই, একদিনে না হোক একদিন ঠিক হবে তোমার শিক্ষকতার স্বপ্ন পূরণ। আজ এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থেকো। যাওয়ার আগে একটাই কথা, যে কোনো সাহায্যের জন্যে সব সময় তোমাদের সাথে আছি, পাশে আছি, শুধু একটা ফোনের দূরত্বে। প্রত্যেকে ভালো থেকো, ধন্যবাদ।